আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে আহনাফ লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগতম। আমি চলে এসেছি তোমাদের মাঝে আবারও শাহরিয়ার রাসেল ভাইয়া। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে এসএসসি লেভেলের রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়, রাসায়নিক বন্ধন। এই অধ্যায়ে এই অধ্যায়ের বেসিক টপিকগুলো, মেইন যে টপিকগুলো আছে টপিকগুলো আমরা লিখে রেখেছি। এই টপিকগুলো সিরিয়ালে আলোচনা করা হবে ইনশাল্লাহ। যারা মেইনলি নবম শ্রেণীতে আছো তাদের জন্য বেসিক্যালি এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। যারা প্রথমে নবম শ্রেণীতে এই অধ্যায়টা যারা নতুন করে পড়বা বা যাদের জন্য হচ্ছে এই অধ্যায়টা কোনো ধরা হয়নি, তাদের জন্য এই অধ্যায়টার বেসিকগুলো যদি একটু কমপ্লিট করে নিতে পারো তাহলে তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং এই অধ্যায়টা শেষ করতে আশা করি কোনো সমস্যা হবে না। ইভেন যারা হচ্ছে দশম শ্রেণীতে আছো, যারা পড়েছো ভুলে গিয়েছো, তাদের জন্য আশা করি অধ্যায়টা হেল্পফুল হবে। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রত্যেকটা টপিক ভালোভাবে বুঝে শেষ করার জন্য, যাতে সিকিউ সলভ করার জন্য আমাদের আর কোনো প্রবলেম ফেস করতে না হয়। সেক্ষেত্রে চলা শুরু করা যাক। প্রথমে আমরা যেটা লিখে রেখেছি, যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে আমরা যদি আগে একটু সংজ্ঞাটা লিখি, তারপরে আমরা বিস্তারিত ব্যাখ্যাতে যাব। সংজ্ঞাটা আমরা লিখে নিলাম। কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। আমরা মৌলের ইলেকট্রন বিন্যাস সবাই পারি। একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে যেই কয়টা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনটাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। সহজ একটা জিনিস। যোজ্যতা ইলেকট্রন কাকে বলা হয়? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গেলে সর্বশেষ কক্ষপথে যেই কয়টা ইলেকট্রন থাকবে তাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। আমরা যদি দুইটা মৌল নিয়ে দেখি, যেমন আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি, সোডিয়াম হচ্ছে 11 নাম্বার, 1s2 2s2 2p6 3s1। এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে সোডিয়ামের ইলেকট্রনগুলো তিনটা শক্তি স্তরে গিয়েছে। প্রথমটা হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। সংজ্ঞায় বলেছি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। তাহলে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, অর্থাৎ সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1। হ্যাঁ, তাহলে আরেকটা পরমাণু যদি আমরা দেখি, অক্সিজেন হচ্ছে 8 নাম্বার, 1s2 2s2 2p6। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় অক্সিজেনে দুইটা শক্তি স্তর হচ্ছে ইলেকট্রনগুলো বিন্যাস করা হয়, দুইটা শক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশ করে। সেই ক্ষেত্রে দ্বিতীয় বা সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2 নম্বর শক্তি স্তরে। আর এই 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টা, 2s2 2p4। অক্সিজেন হচ্ছে 8 নাম্বার, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন। বাকি যে দ্বিতীয় শক্তি স্তর, এই দ্বিতীয় শক্তি স্তরটাই হচ্ছে অক্সিজেনের জন্য সর্বশেষ কক্ষপথ। এই সর্বশেষ কক্ষপথে আছে 6টা ইলেকট্রন, সুতরাং অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6। হ্যাঁ, অর্থাৎ যেই কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে গেলে বা ইলেকট্রন বিন্যাস করা হলে সর্বশেষ কক্ষপথে যেই কটা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। আশা করি যোজ্যতা ইলেকট্রন নিয়ে কারো কোনো আর সমস্যা হবে না। এই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এটা থেকে মেইনলি হচ্ছে আমাদের এমসিকিউ এসে থাকে যে যোজ্যতা, একটা পরমাণু দিয়ে বলে যে যোজ্যতা ইলেকট্রন কত। সোজা জিনিস, কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকেই যোজ্যতা ইলেকট্রন বলা হয়। এরপরে আমরা দেখব 2 নম্বর টপিক, যোজ্যতা বা যোজনী। আচ্ছা, আমরা যোজ্যতা বা যোজনীর সংজ্ঞাটা যদি আগে একটু লিখি, তারপরে বিস্তারিত আলোচনা করব। এই জিনিসটা আসলে একটু বোঝার আছে, বা এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে তুমি যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটানোর ক্ষেত্রে মানে এই যোজনী বা যোজ্যতার কোনো বিকল্প নেই, সেটা তোমরা ভালো করেই জানো। সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব যোজনী বা যোজ্যতা এই জিনিসটাকে তোমাদের মাঝে এমনভাবে উপস্থাপন করার জন্য যাতে বিক্রিয়া করার ক্ষেত্রে তোমাদের আর কোনো প্রবলেম না হয়। আচ্ছা, আমরা আগে একটু সংজ্ঞাটা লিখে নেই। আমরা যোজনী বা যোজ্যতার সংজ্ঞাটা লিখে নিয়েছি। অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণুর যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে মূলত যোজনী বা যোজ্যতা বলা হয়। আমরা রাসায়নিক বিক্রিয়া দেখেছি, রাসায়নিক বিক্রিয়াগুলোতে যখন আমরা বিক্রিয়াগুলো ঘটাই বা একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু যখন যুক্ত করে বিক্রিয়াগুলো ঘটানো হয়, তখন দেখি একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হইতে হইলে যেই পরমাণুর ক্ষমতা যা, তার সাথে আরেকটা পরমাণু যুক্ত হইতে হলেও ঠিক তত ক্ষমতার পরমাণু আসতে হয়।
এই যে ক্ষমতা, একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু যে ক্ষমতার বিন্যাস করে বা ক্ষমতার বন্টন করে আমি যে একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুকে যুক্ত করাবো, এই যুক্ত করার এক একটা পরমাণুর নিজস্ব একটা ক্ষমতা থাকে। এই ক্ষমতাটাকে মূলত বলা হয় যোজনী বা যোজতা। যেমন আমরা জানি ক্যালসিয়াম, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2 এবং ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এটা আমরা জানি। যোজনী কখনো প্লাস মাইনাস দিয়ে প্রকাশ করা হয় না। যোজনীটা হচ্ছে জাস্ট ক্ষমতা, যোজনীটা জাস্ট ক্ষমতাকে মিন করতেছে যে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে বলা হয় যোজনী। এখন এই ক্যালসিয়াম আর হচ্ছে ক্লোরিনকে আমি যদি যুক্ত করে দেই তখন আমার উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড, রাইট? এখন ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, এটা একটা লবণ। এটা উৎপন্ন হইতে গেলে আমি এখানে দেখেছি ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে ক্যালসিয়ামের যোজনী 2, তার ক্ষমতা হচ্ছে 2। তাহলে সে চাইবে তার সাথে যে যুক্ত হবে তারও 2 ক্ষমতা যাতে হয়। এখন একটা ক্লোরিনের ক্ষমতা হচ্ছে 1, একটা ক্লোরিন একটা ক্যালসিয়ামের সাথে যুক্ত হইতে পারে না, কারণ ক্লোরিনের ক্ষমতা 1। সেই ক্ষেত্রে ক্লোরিন 2টা যদি চলে আসতে পারে বা 2টা যদি আসে তখন ক্যালসিয়ামের সাথে যৌগ গঠন করতে পারে। এই জন্য ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে CaCl2। 2টা ক্লোরিনের 2টা ক্ষমতা আর একটা ক্যালসিয়ামের একটা ক্ষমতা, একটা ক্যালসিয়ামের 2টা ক্ষমতা আর ক্লোরিন 2টার হচ্ছে 2 ক্ষমতা, তারা হচ্ছে যৌগ গঠন করেছে। এইভাবে আমরা যদি আরেকটা যৌগ দেখি, আমরা জানি ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এখন ম্যাগনেসিয়াম আর অক্সিজেনকে যদি আমি যুক্ত করে দেই তখন উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে আমাকে ক্ষমতার দিকে যদি একটু তাকাই, ম্যাগনেসিয়ামের ক্ষমতা হচ্ছে 2 বা যোজনী হচ্ছে 2 আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2। যোজনী 2 মানে অক্সিজেনের ক্ষমতা 2। এবার ম্যাগনেসিয়াম 2, অক্সিজেন 2, 2 ক্ষমতার সমান তারা যৌগ গঠন করেছে। এখানে আর আমাকে এই যে ক্লোরিনের ক্ষমতা ছিল 1, 2টা আনা লাগছে ক্যালসিয়ামের জন্য, কিন্তু এখানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের উভয়ের সেম ক্ষমতা। সেই ক্ষেত্রে আমাকে আর আলাদা করে অক্সিজেনকে বাড়তি আনা লাগে নাই, ম্যাগনেসিয়ামকে বাড়তি আনা লাগে নাই। আশা করি যোজনীর ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যোজনী নিয়ে যদি আরেকটু কথা বলি, যোজনীটা আসলে কিভাবে আসে, যোজনীটা কিভাবে আসে সেটা যদি একটু দেখি। আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই ক্যালসিয়ামের প্রথম ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। সেই ক্ষেত্রে তার সর্বশেষ কক্ষপথে হচ্ছে 4s। এটা যদি যোজ্যতা ইলেকট্রন আমরা চিন্তা করি, সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 2। এবার যোজনীর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি ক্যালসিয়ামের 2 কেন হয় যোজনী, আসলে যোজনী হওয়ার পিছনে শর্ত হচ্ছে কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথ থেকে কিছু ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন করলে যদি সে অষ্টক নিয়ম পূরণ করতে পারে তখন সে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। যেমন আমরা একটা নিষ্ক্রিয় গ্যাস যদি দেখি, নিয়ন, এটা হচ্ছে 10, 1s2, 2s2, 2p6। এই নিষ্ক্রিয় গ্যাসগুলো, যত নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে হিলিয়াম বাদে, সবগুলো নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে অষ্টক পূরণ করে থাকে, মানে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করে থাকে, এই জন্য এগুলো নিষ্ক্রিয় হয়। সেম ভাবে প্রত্যেকটা পরমাণু চায় নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। এবার নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে গিয়ে কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণ করা প্রয়োজন হয়, আবার কোনো পরমাণু হচ্ছে ইলেকট্রন বর্জন করার প্রয়োজন। হ্যাঁ, সর্বশেষ কক্ষপথে সে হচ্ছে 8টা ইলেকট্রন পূরণ করতে চায়। এই 8টা ইলেকট্রন পূরণ করতে গিয়ে এখানে ক্যালসিয়াম হচ্ছে সর্বশেষ কক্ষপথে হচ্ছে 4s2, তার আগের যে কক্ষপথ 3s2, 3p6, এখানে হচ্ছে 8টা ইলেকট্রন আছে। এবার সে যদি কোনোভাবে 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে তাহলে সে অষ্টক পূরণ করবে, অষ্টক পূরণ করে সে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। এই জন্য ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, ক্যালসিয়াম যোজনী 2 ব্যবহার করতে পারে। এইভাবে মূলত যোজনীগুলো এসে থাকে। যোজনী দেখলাম, এবার আমরা দেখব যোজনী বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যোজনী বিভিন্ন প্রকার হয়, যোজনী মেইনলি 4 প্রকার হয়। আমরা যদি একটু দেখি,
যোজনী 4 ধরনের হয়: সর্বোচ্চ যোজনী, সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী এবং হচ্ছে পরিবর্তনশীল যোজনী। তাহলে আমরা এই যোজনীর প্রকারভেদটা দেখার জন্য আমরা যদি একটা পরমাণু চিন্তা করি, আমরা জানি ফসফরাসের হচ্ছে যোজনী 3 এবং হচ্ছে 5 ব্যবহার হয়। আমরা এখন দেখব ফসফরাসের যোজনী 3 আর 5 কিভাবে ব্যবহার হয়। ফসফরাস বিক্রিয়া করার ক্ষেত্রে কখনো কখনো 3 ব্যবহার করবে, কখনো কখনো সে যোজনী হচ্ছে 5 ব্যবহার করে। কখন 3 কখন 5 হবে যোজনী, কেন হয় সেই জিনিসটা আমরা দেখলেই আমরা বুঝতে পারবো সর্বোচ্চ যোজনী কি, সুপ্ত যোজনী কি, সক্রিয় যোজনী কি এবং পরিবর্তনশীল যোজনী কি। ফসফরাসের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, 1s2 2s2 2p6 3s2 3p3। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে, সর্বশেষ যে কক্ষপথ সেটাতে সর্বশেষ যে অরবিটাল সেখানে হচ্ছে 3p3, মানে 3টা ইলেকট্রন আছে, 3টা ইলেকট্রন। যোজনী হচ্ছে মূলত একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যেই কয়টা বিজোড় ইলেকট্রন থাকবো সেটাও তার যোজনী, সেটাও তার ক্ষমতা। এখন এই স্বাভাবিক অবস্থায় ফসফরাস যখন এই অবস্থায় থাকে তখন তার সর্বশেষ কক্ষপথ থাকে 3, তখন সে যোজনী ব্যবহার করে 3 বা তার যোজনী হয় 3। কিন্তু ফসফরাসকে যখন আমরা উত্তেজিত অবস্থা করব, উত্তেজিত অবস্থা কি হয়, ফসফরাসটাকে উত্তেজিত করলে ফসফরাসের যেহেতু সর্বশেষ কক্ষপথে 3p-তে চলে গেছে, তার মানে তার 3d অরবিটালটাও এখানে আছে। এবার তাকে যখন উত্তেজিত করা হয় তখন সে 3s 3p অরবিটালটা 3টা ভাগে ভাগ হয়ে যায়, 3px 3py 3pz, এবং আরেকটা অরবিটাল এখানে চলে আসে সেটা হচ্ছে 3dx। এবার s কক্ষপথে যে দুটো ইলেকট্রন ছিল এখানে 3p3তে, অর্থাৎ p অরবিটালে 3টা ইলেকট্রন ছিল, একটা 3px 3py 3pz চলে গেছে, কিন্তু s অরবিটালে 2টা ইলেকট্রন ছিল, সেখান থেকে একটা ইলেকট্রন হচ্ছে 3d অ্যাক্সে চলে গেছে। অর্থাৎ এখন ফসফরাসের সর্বশেষ যে অবস্থা সেই অবস্থায় 5টা বিজোড় ইলেকট্রন আছে। 5টা বিজোড় ইলেকট্রন থাকায় সে হচ্ছে 5টা বিজোড় ইলেকট্রন হচ্ছে ব্যবহার করতে পারে, অর্থাৎ তার যোজনী বা ক্ষমতা সে 5 ব্যবহার করতে পারে। হ্যাঁ, তাহলে স্বাভাবিক অবস্থায় ফসফরাসের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন আছে 3টা, এই জন্য সে স্বাভাবিক অবস্থায় 3 যোজনী ব্যবহার করতে পারে। কিন্তু ফসফরাসকে যখন উত্তেজিত অবস্থা করা হয় তখন সে সর্বশেষ কক্ষপথের 5টা ইলেকট্রনই বিজোড় অবস্থায় থাকে, এই জন্য সে হচ্ছে 5টা যৌগের সাথে বন্ধন গঠন করতে পারে। আমরা যদি দেখি ফসফরাসের ক্ষেত্রে পি আর যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করি, স্বাভাবিক অবস্থায় ক্লোরিনের ক্ষমতা হচ্ছে 1, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে থাকে ইলেকট্রন 5টা, সে ক্লোরিন হচ্ছে 7টা ইলেকট্রন থাকে সর্বশেষ কক্ষপথে, সে হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে সে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, সেই ক্ষেত্রে তার যোজনী হচ্ছে 1। সে ক্লোরিনের যোজনী হচ্ছে 1 আর ক্লোরিনের ক্ষমতা 1, ফসফরাসের স্বাভাবিক অবস্থায় ক্ষমতা হচ্ছে 3। এইবার ফসফরাস ক্লোরিন যখন বিক্রিয়া করে তখন PCl3 গঠন করে, কারণ একটা ফসফরাসে 3 ব্যবহার করে এবং হচ্ছে 3টা ক্লোরিন 3 নিয়ে এসে PCl3 গঠন করে। কিন্তু উত্তেজিত অবস্থার ফসফরাস যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তখন PCl5 গঠন করবে, অর্থাৎ 5টা বিজোড় ইলেকট্রন আছে, 5টা বিজোড় ইলেকট্রন থাকাতে 5টা একযোজী মৌলের সাথে সে হচ্ছে গঠন করতে পারবে বন্ধন। এই ক্ষেত্রে এই ক্লোরিন 5টা হচ্ছে PCl5 গঠন করে। হ্যাঁ, তাহলে আশা করি যোজনী এবং যোজনীর মাধ্যমে কিভাবে অণু গঠন হয় বা যৌগ গঠন হয় সেই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে গেছে। এবার এখান থেকে যদি আমরা একটু দেখি সর্বোচ্চ যোজনী কি। আচ্ছা, ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 5, এখানে ফসফরাসের যোজনী হচ্ছে 3 5, সর্বোচ্চ যোজনী 5। তার মানে একটা পরমাণু যেমন সালফারে থাকে 2 4 6, তাহলে সেম ভাবে সালফারের হচ্ছে সর্বোচ্চ যোজনী 6, এখানে ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 5। আচ্ছা, সর্বোচ্চ যোজনী বুঝে গেলাম যে একটা মৌলের যে সর্বোচ্চ যোজনী থাকে বা সর্বোচ্চ সে একযোজী কয়টা মৌলের সাথে বন্ধন গঠন করতে পারে সেটা হচ্ছে তার সর্বোচ্চ যোজনী। সে হচ্ছে সর্বোচ্চ 5টা একযোজী মৌলের সাথে বন্ধন গঠন করতে পারে, তার যোজনী হচ্ছে 5। কিন্তু সুপ্ত যোজনী কি, সে এই ক্ষেত্রে তার সর্বোচ্চ যোজনী হচ্ছে 5, এই যে স্বাভাবিক অবস্থায় সে ব্যবহার করছে 3,
তাহলে ব্যবহৃত যে যোজনী, ব্যবহৃত যোজনীটাকে মূলত বলা হয় সক্রিয় যোজনী। ব্যবহৃত যোজনী হচ্ছে সে তার সক্রিয় অবস্থায় যে যোজনী ব্যবহার করছে সেই যোজনী। আচ্ছা, এখানে আমরা যদি সুপ্ত যোজনীটা একটু দেখি, সর্বোচ্চ যোজনী থেকে ব্যবহৃত যে যোজনী সেই যোজনীটা যদি বিয়োগ করি তাহলে তার যে যোজনী থাকে সেটা হচ্ছে সুপ্ত যোজনী। আমরা এই ক্ষেত্রে যদি সুপ্ত যোজনী দেখি, তার সর্বোচ্চ যোজনী হচ্ছে 5, ব্যবহার করছে 3, তার মানে তার সুপ্ত যোজনী হচ্ছে 2। তার সর্বোচ্চ যোজনী 5, এই ক্ষেত্রে ব্যবহার করছে 3, সুপ্ত যোজনী 2। আর এই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, সর্বোচ্চ যোজনী হচ্ছে 5, ব্যবহার করছে 5, সুপ্ত যোজনী হচ্ছে 0। তাহলে যখন সে 5 সর্বোচ্চ যোজনী ব্যবহার করবে 5, সুপ্ত যোজনী 0। আশা করি সুপ্ত যোজনী বুঝে গেছো। এরপর সক্রিয় যোজনী, ফসফরাস, এই ক্ষেত্রে তার সক্রিয় যোজনী হচ্ছে 3, সে ব্যবহার করছে 3। এই ক্ষেত্রে তার সক্রিয় যোজনী হচ্ছে 5, কারণ সে ব্যবহার করছে 5। আর পরিবর্তনশীল যোজনী কি? এই যে আমরা তো পরিবর্তনশীল যোজনীটা এখানে দেখলাম যে ফসফরাসের যেই মৌলের মূলত একাধিক যোজনী থাকে সেটাই হচ্ছে মূলত পরিবর্তনশীল যোজনী। এই ক্ষেত্রে ফসফরাসের ক্ষেত্রে দেখলাম যে ফসফরাস সর্বোচ্চ 3 ব্যবহার করতে পারে, 5ও ব্যবহার করতে পারে, মানে 2টা যোজনী বা 2টা ক্ষমতা সে হচ্ছে ব্যবহার করে যৌগ গঠন করতে পারে। সেই ক্ষেত্রে পরিবর্তনশীল যোজনী হচ্ছে যদি কোনো মৌলের একাধিক যোজনী থাকে সেই যোজনীগুলোকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। আশা করি এই যোজনী নিয়ে আর কোনো স্টুডেন্টের কোনো সমস্যা হবে না। তারপরেও আমাদের যেটা করতে হবে, এই যোজনীটা একটু মানে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে যোজনীটা মাথায় রাখতে পারে না, বা হচ্ছে এইভাবে যদি সে বুঝতে চায়, এইভাবে যদি সে ভালোভাবে জানতে চায় তখন একটু এলোমেলো হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমরা যা করতে পারো সেটা হচ্ছে বইয়ে যোজনীর একটা চার্ট দেওয়া আছে অবশ্যই, সেই যোজনীগুলো একটু মানে একাধিকবার দেখার পর যেটা হবে, তোমরা যোজনীটা মাথার মধ্যে সেট হয়ে যাবে যে কোন মৌলটা কত যোজনী ব্যবহার করে। তখন যখন একাধিক বিক্রিয়া প্র্যাকটিস করতে থাকবা তখন অটোমেটিক্যালি তোমার এই মানে জিনিসগুলো মাথার মধ্যে সেট আপ হয়ে যাবে। হ্যাঁ, বইয়ের মধ্যে একটা ছক দেওয়া আছে যোজনীর, তোমরা সেখান থেকে আশা করি যোজনীগুলো মুখস্থ করে নিলেই এই যোজনী ব্যবহার করে যৌগগুলো গঠন করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব যৌগমূলকে, যেটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যৌগমূলক। একটু সংজ্ঞাটা আমরা লিখে নেই, এবং বইয়ে যেই কয়টা যৌগমূলক আছে সবগুলো যৌগমূলক একটু দেখব, যৌগমূলকের যোজনীটা কিরকম হয় সেটাও আমরা একটু দেখব, আর সেগুলো কিভাবে যৌগ গঠন করে অন্য একটা পরমাণুর সাথে সেটাও আমরা দেখব। সেক্ষেত্রে যৌগমূলকটা ইম্পর্টেন্ট। আমরা যৌগমূলকটা সংজ্ঞাটা যদি একটু লিখে নেই। আচ্ছা, আমরা যৌগমূলকের সংজ্ঞাটা লিখে নিয়েছি, একটু যদি দেখি, একাধিক পরমাণু যুক্ত হয়ে যদি একটি মাত্র পরমাণুর মতো আচরণ করে বা পরমাণুর ন্যায় আচরণ করে তখন তাকে যৌগমূলক বলা হয়। একাধিক পরমাণু যুক্ত হবে, বিক্রিয়া করার সময় একটা মাত্র পরমাণুর ন্যায় আচরণ করবে। হ্যাঁ, কিভাবে আচরণ করবে সেটা আমরা দেখব। তাহলে সংজ্ঞাটা, একাধিক পরমাণু যুক্ত হবে, একটি মাত্র পরমাণুর ন্যায় আচরণ করবে, তাকে যৌগমূলক বলা হয়। আমাদের বইয়ে যে যৌগমূলকগুলো আছে, কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট, তারপর হচ্ছে সালফেট আয়ন, হাইড্রোজেন সালফেট, এগুলো সব হচ্ছে আমরা সিরিয়ালে লিখে নিয়েছি। এগুলোর যোজনী বলতে কি বুঝি, এই যে উপরে CO3 2- অর্থাৎ কার্বনেটের 2-, এটা হচ্ছে তার আধান সংখ্যা। এই আধান সংখ্যাটাই হচ্ছে যোজনী। যৌগমূলকের যে আধান সংখ্যা সেই আধান সংখ্যাকে যোজনী বলা হয়। অর্থাৎ যোজনী মানে হচ্ছে ক্ষমতা, তার মানে তার যে আধান সংখ্যা সেটা হচ্ছে তার যোজনী, সেটা হচ্ছে তার ক্ষমতা। যখন সে অন্য একটা পরমাণুর সাথে যুক্ত হতে যাবে তখন সে ওই ক্ষমতা ব্যবহার করে আরেকটা পরমাণুর সাথে যুক্ত হইতে পারবে। হ্যাঁ, তাহলে যৌগমূলকগুলি দিয়ে কিভাবে যৌগ গঠন হয় সেটা আমরা দেখব। তার আগে আমরা একটু দেখি এই আধান সংখ্যা বা এই যোজনীটা কিভাবে আসলো। আমরা যদি কার্বনের ক্ষেত্রে চিন্তা করি, কার্বনের যোজনী হচ্ছে 4 আর অক্সিজেনের যোজনী হচ্ছে -2। অক্সিজেনের যোজনী ব্যবহার করে -2, কার্বন ব্যবহার করে হচ্ছে +4। সেই ক্ষেত্রে 3টা অক্সিজেনের হচ্ছে 3 দুগুণ 6 -6, আর কার্বন একা ব্যবহার করে হচ্ছে +4। এই কার্বন +4 আর অক্সিজেন হচ্ছে -6 থেকে -4 আর +4 যদি তারা বন্ধন গঠন করে তাহলে থাকে হচ্ছে -2। এই 2- হচ্ছে তার আধান সংখ্যা, 2- হচ্ছে তার আধান সংখ্যা, এই জন্য তার আধান হচ্ছে 2, আর সে যোজনী ব্যবহার করতে পারে ও হচ্ছে 2। কিভাবে 2 ব্যবহার করে আরেকটা পরমাণুর সাথে যৌগ গঠন করতে পারবে সেটা আমরা দেখব। তাহলে এইটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে হাইড্রোজেন কার্বনেট, এটার ক্ষেত্রে অক্সিজেন 3টা -6, কার্বন 3 দুগুণ -6, কার্বন হচ্ছে +4, হাইড্রোজেন হচ্ছে যোজনী +1, হাইড্রোজেনের +1, হাইড্রোজেনের +1, কার্বনের 4, 4 আর 1 5, আর অক্সিজেনের হচ্ছে -6, -6 থেকে +5 গেলে থাকে -1, এই জন্য তার আধান সংখ্যা 1, তার যোজনী হচ্ছে 1 বা তার ক্ষমতাও 1। সে যখন
আরেকটা পরমাণুর সাথে বিক্রিয়া করতে পারবে বা বিক্রিয়া করতে যাবে, তখন সে ক্ষমতা ব্যবহার করতে পারবে 1। এই একইভাবে আমরা যদি দেখি এখানে সালফেট আয়নের 4 দুগুণ 8 -8, আর সালফারের হচ্ছে 2 4 6, এখানে সে +6 ব্যবহার করেছে। তাহলে -8 থেকে +6 যদি বিয়োগ যায়, কাটাকাটি হলে থাকে -2, আধান সংখ্যা 2, তার যোজনী হচ্ছে 2। সেমভাবে 4 দুগুণ 8 +6 সালফার, হাইড্রোজেন হচ্ছে +1, +6 আর হচ্ছে 1 7, এই -8 থেকে 7 যদি যায় তাহলে থাকে -1, তার যোজনী হচ্ছে -1, আধান সংখ্যা -1। আচ্ছা, NO3- এখানে অক্সিজেন হচ্ছে 3 দুগুণ -6, আর নাইট্রোজেন হচ্ছে +5, +5 থেকে -6 কাটাকাটি গিয়ে -1, তার যোজনী হচ্ছে 1। এখানে অক্সিজেন হচ্ছে 2 দুগুণ 4, আর নাইট্রোজেন ব্যবহার করেছে 3 +3, তাহলে -4 +3 কাটাকাটি গিয়ে মাইনাস থাকে, এটা তার যোজনী হচ্ছে -1। PO4 অক্সিজেন হচ্ছে 4 দুগুণ 8, আর ফসফরাস সর্বোচ্চ যোজনী ব্যবহার করেছে +5, এটা হচ্ছে -8, কাটাকাটি গিয়ে থাকে 3-, অর্থাৎ 3টা মাইনাস বেশি থাকে, সেক্ষেত্রে তার ক্ষমতা হচ্ছে 3। OH অক্সিজেন হচ্ছে -2, হাইড্রোজেন হচ্ছে +1, +1 থেকে -2 কাটাকাটি গিয়ে থাকে -1, তার মানে OH এর যোজনী হচ্ছে 1। OH ব্যবহার করতে পারে 1। এইভাবে আমাদের হচ্ছে যোজনীটা যৌগমূলক থেকে আসে। সেমভাবে আমরা যদি PH4 দেখি, ফসফোনিয়ামের হাইড্রোজেন হচ্ছে এক করে +1 করে 4টা আসছে, আর ফসফরাস ব্যবহার করেছে হচ্ছে 3। হ্যাঁ, তাহলে থাকে হচ্ছে তার একটা প্লাস বেশি থাকে, এই জন্য তার যোজনী হচ্ছে +1, যোজনী হচ্ছে 1। এই হচ্ছে আমাদের যোজনী বা ক্ষমতা নিয়ে কথাবার্তা। যোজনী বা ক্ষমতা নিয়ে আশা করি কোনো স্টুডেন্টের এরপরে আর কোনো সমস্যা হবে না যৌগমূলকের ক্ষেত্রে। এবার আমরা দেখব যৌগমূলকগুলো কিভাবে হচ্ছে যৌগ গঠন করে, এই শক্তিটা বা এই ক্ষমতাটা হচ্ছে তারা ব্যবহার করতে পারে, ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে আমরা যদি একটা একটা করে দেখি, যেমন CO3 এর সাথে কার্বনেট আয়নের সাথে আমি যদি হাইড্রোজেনকে যুক্ত করি, হাইড্রোজেন, তাহলে কার্বন হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। এখানে যে যৌগমূলকগুলোর ক্ষেত্রে উপরে ঋণাত্মক চিহ্ন সেগুলো হচ্ছে ঋণাত্মক যৌগমূলক, যেগুলো হচ্ছে উপরে ধনাত্মক চিহ্ন সেগুলো হচ্ছে ধনাত্মক যৌগমূলক। তাহলে ধনাত্মক হচ্ছে সবসময় ঋণাত্মক সাথে বিক্রিয়া করবে, ঋণাত্মক অংশটা সবসময় হচ্ছে ধনাত্মকের সাথে বিক্রিয়া করবে। আমরা এখানে দেখেছি কার্বনের ক্ষমতা হচ্ছে -2, আর হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে +1। এখন হাইড্রোজেন যদি কার্বনের সাথে বিক্রিয়া করতে যায়, তখন বিক্রিয়াটা কিরকম হবে? হাইড্রোজেন CO3। এখন হাইড্রোজেনের কার্বনেটের ক্ষমতা হচ্ছে 2 -2, আর হাইড্রোজেনের ক্ষমতা হচ্ছে +1। এই জন্য হাইড্রোজেন যখন কার্বনেটের সাথে বিক্রিয়া করবে বা যৌগ গঠন করবে, তখন H2CO3 হইতে হবে, কারণ হাইড্রোজেন 2টা আসলে তার ক্ষমতা 2, এবং কার্বনেট আয়নের ক্ষমতা হচ্ছে -2। সেই ক্ষেত্রে হাইড্রোজেন কার্বনেট গঠন করবে। এই যে এখানে দেখো, পুরো কার্বনেট আয়নের যে আদান সংখ্যাটা সেটাই হচ্ছে তার ক্ষমতা, সে কিন্তু 2 ব্যবহার করেই হচ্ছে হাইড্রোজেনের সাথে যৌগ গঠন করছে। সেই ক্ষেত্রে কার্বন অক্সিজেন আগে তারা যেভাবে যৌগমূলক গঠন হয়েছে সেগুলো নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই। আমার চিন্তা হচ্ছে তার ক্ষমতা কত, সে এখন যে যৌগ গঠন করবে সেই ক্ষমতা ব্যবহার করে অন্য পরমাণুর সাথে সে যৌগ গঠন করতে পারবে। আরেকটা যদি আমরা দেখি, আমরা যদি এইটা দেখে থাকি, বা আমরা সালফেট আয়ন দিয়ে যদি দেখি SO4 2-, এর ক্ষমতা হচ্ছে 2 -2। এখন সে যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে SO4 2-, হাইড্রোজেনের ক্ষমতা হচ্ছে +1, আর সালফেট আয়নের হচ্ছে -2। এখন সে যদি বিক্রিয়া করে তখন কি হবে? HSO4, হাইড্রোজেনের ক্ষমতা হচ্ছে 1। সালফেট আয়ন পুরো যৌগমূলক, এটা কিন্তু পুরোটা মিলে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতেছে। সেক্ষেত্রে পুরো যৌগমূলক ক্ষমতা হচ্ছে -2। সে -2 নিয়ে তো আর +1 এর সাথে বিক্রিয়া করবে না, অবশ্যই হাইড্রোজেন 2টা আসতে হবে। অতএব H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আরেকটা যদি আমরা দেখে থাকি, এখানে OH-, এটা যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে H+ একটা ক্ষমতা, আর এখানে হচ্ছে OH-, এটা বিক্রিয়া করে উৎপন্ন করে H2O।
তাহলে হাইড্রোজেন একটা এটার সাথে যুক্ত হয়েছে +1 দিয়ে যৌগ যেটা গঠন হয়েছে সেটা হচ্ছে H2O, পানি। তাহলে আশা করি যৌগমূলকগুলো তাদের আদান সংখ্যা বা যোজনী বা ক্ষমতা ব্যবহার করে কিভাবে অন্য একটা পরমাণুর সাথে যৌগ গঠন করে এই জিনিসটা নিয়ে কোনো স্টুডেন্ট প্রবলেম ফেস করবে না। ইনশাআল্লাহ আমরা যৌগমূলকটা নিয়ে আলোচনা করে ফেলেছি। মোটামুটি যোজ্যতা, ইলেকট্রন, যোজনী এবং হচ্ছে যৌগমূলক, এই 2-3টা জিনিস যদি আমরা বুঝে যাই তাহলে সামনের যেই টপিকগুলো আছে এগুলো আমাদের জন্য একদম ইজি, কারণ এগুলো ম্যাক্সিমাম হচ্ছে বাংলা ব্যাখ্যামূলক। সেই ক্ষেত্রে আমরা এখন যে টপিকগুলো আছে সেগুলো সহজে বুঝে যাব। তোমরা এই যৌগমূলকগুলোর ক্ষেত্রে একটু মানে চিন্তা ভাবনা করে বা কোনটার ক্ষেত্রে কি হবে কয়েকটা যদি বই থেকে প্র্যাকটিস করতে পারো তখন এগুলো নিয়ে আর বেশি একটা সমস্যায় পড়তে হবে না। তাহলে আমরা এবার দেখব দুইয়ের এবং হচ্ছে অষ্টক নিয়ম। দুইয়ের নিয়মটা কি এবং অষ্টক নিয়মটা কি সেটা আমরা যদি একটু দেখি। আচ্ছা, দুইয়ের নিয়ম এবং অষ্টক নিয়ম, এটা কিন্তু দুইয়ের নিয়ম এবং অষ্টক নিয়ম মানে যখন একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যৌগ গঠন করে তখন কোনো কোনো পরমাণু চায় অষ্টক পূরণ করে থাকতে, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নিয়ে থাকতে, এবং কোনো কোনো পরমাণু হচ্ছে 2টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে নিয়ে থাকলে কি হয়, তারা মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় চলে আসে, নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল অবস্থায় চলে আসে। সেক্ষেত্রে প্রত্যেকটা পরমাণু চায় তারা দুইয়ের নিয়ম অথবা অষ্টক নিয়ম পূরণ করতে থাকবে। এই যে দুইয়ের নিয়ম পূরণ করতে চায় বা অষ্টক নিয়ম পূরণ করে থাকতে চায় বা থাকে, এটাই হচ্ছে দুইয়ের নিয়ম, অষ্টক নিয়ম। আমরা যদি একটু এখানে দেখি, যেমন নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, হিলিয়াম, একমাত্র হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস যার সর্বশেষ কক্ষপথে হচ্ছে 2টা ইলেকট্রন থাকে, এটা একটা নিষ্ক্রিয় গ্যাস। আবার আমরা যদি আরেকটা নিষ্ক্রিয় গ্যাস দেখি, আর্গন 18, এটার ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6। আর্গনের সর্বশেষ কক্ষপথে থাকে হচ্ছে 8টা ইলেকট্রন। হ্যাঁ, তাহলে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম বাদে বাকি যত নিষ্ক্রিয় গ্যাস আছে, আর্গন, জেনন, রেডন, সবগুলো হচ্ছে তোমার 8টা ইলেকট্রন, মানে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন দিয়ে বা অষ্টক পূরণ করে তারা হচ্ছে থাকে। এখন একটা পরমাণু যখন আরেকটা পরমাণুর সাথে যৌগ গঠন করে তখন পরমাণুগুলো চায় হয় তারা দুইয়ের নিয়ম পূরণ করে থাকবে অথবা অষ্টক নিয়ম পূরণ করে থাকবে। এইভাবে হচ্ছে মূলত যৌগগুলো গঠন করে থাকে। আমরা যদি একটা যৌগ দিয়ে দেখি, যেমন আমরা হচ্ছে H2O, আমরা পানির যে সংকেতটা জানি, যৌগের যে পানির সংকেতটা জানি H2O, এইটা কিভাবে গঠিত হয়েছে সেটা আমরা যদি একটু দেখি। হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে থাকে হচ্ছে একটা ইলেকট্রন 1s1, আর অক্সিজেন তার সর্বশেষ কক্ষপথে থাকে হচ্ছে 1s2 2s2 2p4। অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে থাকে 6টা ইলেকট্রন, হাইড্রোজেনের কক্ষপথে থাকে 8টা ইলেকট্রন। এখন H2 হচ্ছে সমযোজী বন্ধন, সেটা আমরা সমযোজী বন্ধন আয়নিক বন্ধনে গিয়ে আরো ভালোভাবে দেখব। এখানে জাস্ট একটু দেখি, এই হাইড্রোজেন আর অক্সিজেন যৌগ গঠন করে সমযোজী বন্ধনের মাধ্যমে, তারা ইলেকট্রন শেয়ার করে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা হচ্ছে বন্ধন গঠন করে থাকে। এখন এই ক্ষেত্রে যেটা হয়, অক্সিজেনের প্রথম শক্তি স্তরে থাকে হচ্ছে 2টা ইলেকট্রন, পরবর্তী শক্তি স্তরে থাকে হচ্ছে 6টা ইলেকট্রন। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে থাকে হচ্ছে 2টা ইলেকট্রন, পরবর্তী শক্তি স্তরে থাকে 6টা ইলেকট্রন। এখন অক্সিজেনের ক্ষমতা যেহেতু 2 আর হাইড্রোজেনের ক্ষমতা যেহেতু 1, হাইড্রোজেন অবশ্যই অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে হলে 2টা আসতে হবে, এই জন্য 2টা হাইড্রোজেন এসে একটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এখন এই ক্ষেত্রে যে ঘটনা ঘটে, হাইড্রোজেন একটা ইলেকট্রন হচ্ছে অক্সিজেনের সাথে শেয়ার করে, দুইটা ইলেকট্রন শেয়ার করে। হাইড্রোজেন যেহেতু 2টা থাকে, দুইটা শেয়ার করতে পারে। আর অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে থাকে হচ্ছে 6টা থেকে সে হচ্ছে 2টা ইলেকট্রন দিয়ে হাইড্রোজেনের সাথে 2টা শেয়ার করে যৌগ গঠন করে। সেই ক্ষেত্রে বন্ধনটা হয় এরকম, এটা হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেনের আগে একটা ইলেকট্রন আছে, এখানে হাইড্রোজেন হচ্ছে একটা ইলেকট্রন শেয়ার করেছে, এবার আরেকটা হাইড্রোজেন এই পাশে যুক্ত হয়ে অক্সিজেনের একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন এসে আরেকটা ইলেকট্রন শেয়ার করেছে। এবার কি হয়েছে, হাইড্রোজেনের যে সর্বশেষ কক্ষপথ সেখানে সে হচ্ছে 2 এর নিয়ম পূরণ করেছে, অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথে এখন 2টা ইলেকট্রন আছে। সমযোজী বন্ধন হচ্ছে উভয় শেয়ার করবে, মানে উভয় হচ্ছে শেয়ার করবে এবং উভয় হচ্ছে ব্যবহার করবে। তাহলে এখানে হাইড্রোজেন হচ্ছে একটা ইলেকট্রন শেয়ার করেছে, অক্সিজেন একটা শেয়ার করেছে, অর্থাৎ হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে এখন একটা ইলেকট্রন বেড়ে গিয়েছে এই হাইড্রোজেনের, সেক্ষেত্রে 2 এর নিয়ম পূরণ করেছে।
হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। এটা হচ্ছে 2 এর নিয়ম। এই পাশেও সেম ঘটনা ঘটেছে। আর অক্সিজেনের ক্ষেত্রে যেটা ঘটেছে, অক্সিজেনের এখানে আছে 2টা, এখানে 2টা, 4টা, আরও ছিল 2টা, 6টা। আর যেহেতু হাইড্রোজেনের সাথে একটা একটা করে শেয়ার করেছে, তার মানে একটা একটা করে ভাগাভাগি করেছে, এবার ওই একটা ভাগাভাগি ইলেকট্রনটাই হচ্ছে সে শেয়ার করেছে। শেয়ার করাতে তার আরেকটা করে ইলেকট্রন বেড়ে গেছে, দুই পাশে 2 হাইড্রোজেনের সাথে 2টা ইলেকট্রন বেড়ে গেছে। এবার তারও সর্বশেষ কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ নিষ্ক্রিয় বাকি যে গ্যাসগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাস অষ্টক পূরণ হয়েছে, 8টা করে ইলেকট্রন হয়েছে। এটা হচ্ছে 8 এর নিয়ম। তাহলে 2 এর নিয়ম, 8 এর নিয়ম, আশা করি কোনো স্টুডেন্টের আর ঝামেলা হবে না ইনশাআল্লাহ। আমরা আরেকটা যৌগ যদি দেখে থাকি, আমরা একটু আগে যে যৌগটা দেখেছি PCl3 এবং হচ্ছে PCl5, এই দুইটা হচ্ছে কিভাবে তারা ইলেকট্রন আদান প্রদান করেছে বা তারা কিভাবে অষ্টক নিয়ম 2 এর নিয়ম মেনেছে সেই জিনিসটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, এখানে ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p6, 1s2 2s2 2p6, 3s2 3p3। আচ্ছা, তাহলে তার আমি গাঠনিক চিত্রটা যদি আঁকি, 3টা কক্ষপথ, এখানে 2টা, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে, 8টা ইলেকট্রন। আর তৃতীয় কক্ষপথে আছে হচ্ছে 5টা ইলেকট্রন, 1 2 3 4 5, 5টা ইলেকট্রন। হ্যাঁ, তার মানে তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে এবার 5টা। আর ক্লোরিনের ক্ষেত্রে যেটা হয়, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, 1s2 2s2 2p6 3s2 3p5। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে 7টা। এখানে ফসফরাসের থাকে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 5টা, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে 7টা। এই ক্ষেত্রে 5টা মানে এখানে একটা ফসফরাসের সাথে 3টা ক্লোরিন এসে যুক্ত হয়েছে, আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1, আর ফসফরাসের যোজনী হচ্ছে 3, এই জন্য 3টা ক্লোরিন এসে 3টা ফসফরাসের সাথে যুক্ত হয়েছে। এবার ক্লোরিন অষ্টক পূরণ করার জন্য তার সর্বশেষ কক্ষপথে আরেকটা ইলেকট্রনের প্রয়োজন। একইভাবে ফসফরাস অষ্টক পূরণ করা অর্থাৎ আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য তার সর্বশেষ কক্ষপথে আছে হচ্ছে 8টা। সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে গিয়ে তার কক্ষপথে এখনো 3টার প্রয়োজন, তাহলে সে 3টা চায়। আর ক্লোরিন 17 নাম্বার, আর্গনে যাইতে তার একটা লাগে অষ্টক পূরণ করতে, সে একটা ইলেকট্রন চায়। এখন তারও অষ্টক পূরণ করা দরকার, তারও হচ্ছে অষ্টক পূরণ করা দরকার, কারণ আমরা জানি প্রত্যেকটা পরমাণু হয় অষ্টক পূরণ করবে অথবা 2 এর নিয়ম মেনে চলবে, হয় অষ্টক নিয়ম মানবে না হয় 2 এর নিয়ম মেনে যৌগটা গঠন করতে চায়, স্থিতিশীলতা বজায় রাখতে চায়। এখন এই ক্ষেত্রে এই ক্লোরিন একটা ফসফরাসের সাথে হচ্ছে 3টা ক্লোরিন আসে, 3টা ক্লোরিন সর্বশেষ কক্ষপথের 7টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন হচ্ছে শেয়ার করে, একটা ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করেছে। আবার এখানে আরেকটা ক্লোরিন আরেকটা ইলেকট্রন শেয়ার করেছে। এখানে আরেকটা ক্লোরিন ফসফরাসের সাথে আছে আরেকটা ইলেকট্রন শেয়ার করেছে। আমরা ক্লোরিনের স্ট্রাকচারটা যদি একটু দেখি, 1 2 3 4 5 6 7, 1 2। ক্লোরিন স্ট্রাকচারটা হচ্ছে মূলত এটা। ক্লোরিন এই যে সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থেকে অর্থাৎ 1 2 3 4 5 6 7, 7টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন একটা ফসফরাসের একটা ইলেকট্রনের সাথে শেয়ার করে সে হচ্ছে এখন অষ্টক পূরণ করেছে। এখানেও সেম ঘটনা, 7টা ইলেকট্রন 5 6 7। আচ্ছা, আরেকটা ইলেকট্রন তার থাকে 7টা ইলেকট্রন, সে ক্লোরিন থেকে একটা ইলেকট্রন নিয়ে সর্বশেষ কক্ষপথে সে অষ্টক পূরণ করেছে। আবার এখানে আরেকটা ক্লোরিন তার সর্বশেষ কক্ষপথে থাকে হচ্ছে 7টা ইলেকট্রন 7টা। এবার সে একটা ফসফরাস থেকে একটা ইলেকট্রন নিয়ে সে হচ্ছে অষ্টক পূরণ করেছে। তাহলে একটা ক্লোরিন থেকে এই
একটা ক্লোরিন এই ফসফরাসের সাথে যুক্ত হয়ে যেহেতু তার অষ্টক পূরণ করেছে, একটা ইলেকট্রন বেড়ে গিয়েছে, আবার এখানে যেহেতু সে একটা শেয়ার করেছে, একটা শেয়ার করার মাধ্যমে তার অষ্টক পূরণ হয়েছে, এখানেও ক্লোরিনের একটা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে অষ্টক পূরণ হয়ে গেছে। এবং ফসফরাসের যেটা ছিল সর্বশেষ কক্ষপথে 5টা, সে যেহেতু তিনটা ক্লোরিনের সাথে 3টা ইলেকট্রন শেয়ার করেছে, তার মানে তারও এবার 3টা ইলেকট্রন বেড়ে গেছে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে, এবার তার নিজেরও হচ্ছে অষ্টক পূরণ হয়ে গেছে। অর্থাৎ এখানে ক্লোরিন এবং ফসফরাস উভয়ই হচ্ছে অষ্টক পূরণ করে যৌগটা গঠন করেছে, অষ্টক পূরণ করে যৌগ গঠন করেছে। কিন্তু এই ক্ষেত্রে এখানে এই যে PCl5, এখানে ঘটনাটা কি ঘটে? PCl5 এর ফসফরাসের সর্বশেষ কক্ষপথে থাকে 5টা। এবার পাঁচটা পাঁচটা মানে এর যোজনী যেহেতু 5, ক্লোরিন যেহেতু 1, ক্লোরিন 5টা এসে একটা ফসফরাসের সাথে যৌগ গঠন করেছে, গঠন করে সে হচ্ছে PCl5 গঠন করেছে। সেক্ষেত্রে এক একটা ক্লোরিন হচ্ছে আরেকটা করে ইলেকট্রন শেয়ার করেছে, এক একটা ক্লোরিন এক একটা করে ইলেকট্রন শেয়ার করেছে। 5টা ক্লোরিন এসে 5টা ইলেকট্রন শেয়ার করে, তাদের যেহেতু সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন ছিল, একটা শেয়ার করে তারা অষ্টক পূরণ করেছে। এখানেও ক্লোরিন একটা শেয়ার করে একটা অষ্টক পূরণ করেছে। প্রত্যেকটা ক্লোরিন হচ্ছে একটা করে শেয়ার করেছে, একটা করে অষ্টক পূরণ করেছে। আর ফসফরাস একাই হচ্ছে 5টা ক্লোরিনের সাথে 5টা ইলেকট্রন শেয়ার করেছে, কারণ ফসফরাস তার নিজের একার ক্ষমতা হচ্ছে 5, সে 5 জনের সাথে হচ্ছে যৌগ গঠন করেছে। এক্ষেত্রে দেখা যায় ক্লোরিনের অষ্টক পূরণ হইলেও ফসফরাসে কিন্তু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 8টার জায়গায় এবার হয়ে গেছে 10টা, কারণ 5টা ছিল আর 5টা ক্লোরিনের সাথে শেয়ার করেছে। এক্ষেত্রে তার অষ্টক নিয়ম মানে নাই, কারণ সে উত্তেজিত অবস্থায় এই যৌগটা গঠন করেছে। এই ক্ষেত্রে তার অষ্টক মানে সম্প্রসারণ হয়েছে। তাহলে এই যৌগ PCl5টা হচ্ছে অষ্টক নিয়ম মানলেও PCl3 অষ্টক নিয়ম মানলেও PCl5 অষ্টক নিয়মটা মানে না, বা অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটেছে। এখানে এখানে অষ্টক সম্প্রসারণ হয়েছে, এটাকে বলা হয় 8-এর চেয়ে বেশি যদি হয় তখন এটাকে বলা হয় সম্প্রসারণ। কখনো কখনো দেখা যায় 8-এর চেয়ে কম হয়, সেটাকে বলা হয় অষ্টক সংকোচন। তাহলে আশা করি 8-এর নিয়ম 2-এর নিয়ম কোনো স্টুডেন্ট এই 8-এর নিয়ম 2-এর নিয়ম নিয়ে আর কখনো কোনো প্রবলেম ফেস করবে না ইনশাল্লাহ। 8-এর নিয়ম হচ্ছে প্রত্যেকটা পরমাণু চায় সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রেখে অষ্টক নিয়ম মানে নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস অর্জন করতে 8টা, এবং আবার কিছু কিছু হচ্ছে 2-এর নিয়ম পূরণ করে, অর্থাৎ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করে। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে উত্তেজিত অবস্থায় যখন যৌগগুলো গঠন করে তখন অষ্টক সম্প্রসারণ বা সংকোচন ঘটে থাকে। তাহলে আমাদের এই টপিকটাও শেষ ইনশাআল্লাহ। তাহলে অষ্টক নিয়ম 2-এর নিয়মটা বুঝে গিয়েছি। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন সমযোজী বন্ধন। এখানে আমাদের এই অধ্যায়ের যেই জায়গা থেকে মেইনলি সিকিউটা এসে থাকে সেটা হচ্ছে আয়নিক বন্ধন বা সমযোজী বন্ধন। এই জায়গাটা আমাদের বুঝতে হয় ভালোভাবে সিকিউ অ্যান্সার করার জন্য। সেক্ষেত্রে আমরা এখন আয়নিক বন্ধনটা দেখবো, তারপর সমযোজী বন্ধনটা দেখবো। আয়নিক বন্ধন দেখার আগে আমাকে আরেকটা জিনিস একটু দেখে আসতে হবে, সেটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন বলতে কি বোঝা হয়, বা ক্যাটায়ন কি অ্যানায়ন কি, ক্যাটায়ন জিনিসটা কি অ্যানায়ন জিনিসটা কি, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এই জিনিসটা বুঝলে আয়নিক যৌগটা সহজে আমরা বুঝতে পারবো। আচ্ছা, ক্যাটায়ন হচ্ছে কোনো পরমাণু যখন ইলেকট্রন ছেড়ে দেয় সর্বশেষ কক্ষপথ থেকে অষ্টক পূরণ করার জন্য, তখন সেখানে সে হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত হয়। এবং কোনো পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তখন ইলেকট্রনটা বেড়ে যায় প্রোটনের চেয়ে, তখন সে ঋণাত্মক চার্জে চার্জিত হয়। এই যে ধনাত্মক চার্জে চার্জিত হওয়া এবং ঋণাত্মক চার্জে চার্জিত হওয়া, ঋণাত্মক চার্জে চার্জিত হওয়া হচ্ছে অ্যানায়ন এবং ধনাত্মক চার্জে চার্জিত হওয়াটা হচ্ছে ক্যাটায়ন। এটা হয় মূলত তারা অষ্টক পূরণ বা অষ্টক নিয়ম মেনে চলার জন্য, সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করার জন্য। সেই ক্ষেত্রে আমরা যদি একটু ব্যাখ্যা দেখে আসি যে আসলে ক্যাটায়ন অ্যানায়নটা কিভাবে হয়, তখন আমরা সহজেই আয়নিক যৌগটা বুঝে যাব। আগে আমরা আয়নিক যৌগের সংজ্ঞাটা একটু লিখে নেই। আয়নিক যৌগের সংজ্ঞাটা একটু লিখে তারপরে হচ্ছে আমরা ক্যাটায়ন অ্যানায়নটা বুঝবো, তারপর সহজে আমরা আয়নিক যৌগটা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আমরা আয়নিক যৌগের সংজ্ঞাটা লিখে নিয়েছি যে আকর্ষণের ফলে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয় তাকে তড়িৎযোজী বা আয়নিক বন্ধন বলা হয়। তাহলে ক্যাটায়ন অ্যানায়নটা কি আমরা যদি একটু দেখে আসি।
ক্যাটায়ন অ্যানায়নের ক্ষেত্রে আরেকটু যদি একটু কথা বলি, ক্যাটায়ন যারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, আর অ্যানায়ন যারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। এখন কারা ইলেকট্রন ত্যাগ করবে, কারা ইলেকট্রন গ্রহণ করবে? যাদের ইলেকট্রন আসক্তি বেশি তারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, যাদের ইলেকট্রন আসক্তি কম তারা ইলেকট্রন ত্যাগ করে। সাধারণত পর্যায় সারণীতে প্রথমে প্রথমে যারা অবস্থান করে তারা হচ্ছে ধাতু, তারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতু হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। যত তুমি বাম থেকে ডানের দিকে যাবা তত অধাতব ধর্ম বৃদ্ধি পাবে, ফলে অধাতুরগুলো ইলেকট্রনের আসক্তি বেড়ে যায়, আর অধাতুর ইলেকট্রন আসক্তি বেশি থাকার কারণে ধাতুর চেয়ে ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দিতে বাধ্য হয়, অধাতু হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে থাকে। এই অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, ধাতুগুলো ধনাত্মক আয়নে পরিণত হয়। ধাতুগুলো সাধারণত একটা দুইটা বা তিনটা ইলেকট্রন ছেড়ে দেয়, আর অধাতুগুলো একটা দুইটা বা তিনটা ইলেকট্রন গ্রহণ করে থাকে। আমরা যদি একটু দেখি, যেমন আমরা জানি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হচ্ছে 12 নম্বর মৌল, এর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2। তার সর্বশেষ কক্ষপথে থাকে দুইটা ইলেকট্রন। সে যদি কোনোভাবে দুইটা ইলেকট্রন ছাড়তে পারে তাহলে সে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে পারবে। হ্যাঁ, তাহলে ম্যাগনেসিয়ামটার হচ্ছে 12, সে হচ্ছে দুইটা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথ থেকে যদি কোনোভাবে ছেড়ে দিতে পারে তখন সে নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। আর আমরা একটা অধাতু যদি দেখে থাকি অক্সিজেন, এর হচ্ছে 8, এর ইলেকট্রনটা হচ্ছে 1s2 2s2 2p4। তার সর্বশেষ কক্ষপথে থাকে হচ্ছে 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রন থাকাতে সে হচ্ছে একটা অধাতু, তার ইলেকট্রন আসক্তি বেশি। সে যদি কোনোভাবে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, গ্রহণ করতে যদি পারে তখন সে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তাও নিয়নের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে পারবে। তাহলে এক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এই অধাতুটাকে ধাতুর কাছাকাছি যদি আনা হয় তখন ম্যাগনেসিয়াম হচ্ছে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে। যেহেতু আগে তার +12 ছিল -12 ছিল, সমান সমান ছিল, সে নিরপেক্ষ অবস্থায় ছিল, প্রত্যেকটা পরমাণু প্রথম অবস্থায় নিরপেক্ষ অবস্থায় থাকে। এখন যখন সে ইলেকট্রন ছেড়ে দিবে অক্সিজেনের কাছে তখন অক্সিজেনের ছিল -8 +8 সমান সমান নিরপেক্ষ ছিল। এবার অক্সিজেন হচ্ছে এর থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, ঋণাত্মক গ্রহণ করবে। ঋণাত্মক গ্রহণ করে অক্সিজেনটা হয়ে যাবে অক্সিজেন 2-, আর ম্যাগনেসিয়ামটা হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2+। কারণ ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার দুইটা ঋণাত্মক চার্জ কমে গিয়েছে। এখন যেহেতু প্রোটন 12টা ছিল, এবার ইলেকট্রন হয়ে গেছে 10টা, তার মানে দুইটা প্লাস চার্জ বা প্লাস ধর্ম তার মধ্যে প্রকাশ পাবে। এটাই হচ্ছে ক্যাটায়ন। হ্যাঁ, আর অক্সিজেনটা ছিল -8 +8 সমান সমান ছিল। এখন সে যেহেতু ধাতু, তার ইলেকট্রন আসক্তি বেশি, সে অধাতু, সে ম্যাগনেসিয়াম থেকে দুইটা ইলেকট্রন বের করে নিয়ে এসেছে। নিয়ে আসার ফলে তার ইলেকট্রনের হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত, তার মানে তার আগে ইলেকট্রন ছিল 8টা, এখন ইলেকট্রন হয়ে গেছে 10টা। তাহলে +8টার তুলনায় ইলেকট্রন দুইটা বেড়ে গেছে, এই জন্য সে -2 প্রকাশ করবে। -2 প্রকাশ করবে মানে হচ্ছে সে এখন অ্যানায়নে পরিণত হয়েছে। এই যে ধনাত্মক চার্জে পরিণত হলে এটা হচ্ছে ক্যাটায়ন, অ্যানায়নে পরিণত হলে এটা হচ্ছে অ্যানায়ন, ঋণাত্মক চার্জ। এইভাবে হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হয়। এবার ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হওয়ার পর যেহেতু একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক প্রান্ত, আমরা জানি ধনাত্মক ঋণাত্মক পরস্পরকে আকর্ষণ করে। ম্যাগনেসিয়াম যেহেতু হচ্ছে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, দিয়ে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে। অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে অক্সিজেন হচ্ছে 2- পরিণত হয়েছে। এবার এই ধনাত্মক ঋণাত্মক প্রান্ত যেহেতু বিপরীতধর্মী চার্জ, তারা একে অপরকে আকর্ষণ করে। আকর্ষণ করে কি হয়, আকর্ষণ করে তারা মূলত যৌগটা গঠন করে থাকে। হ্যাঁ, তাহলে আমি কি বলেছি এখানে, যে আকর্ষণের ফলে ক্যাটায়ন অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয় তাকে আয়নিক যৌগ বলা হয়। তাহলে ম্যাগনেসিয়ামটা ক্যাটায়ন ছিল, অক্সিজেনটা অ্যানায়ন ছিল, ধনাত্মক ঋণাত্মক চার্জ ছিল। এইখানে এই ধনাত্মক ঋণাত্মক মানে হচ্ছে একটা তড়িৎযোজী আকর্ষণ ছিল, তড়িতের একটা আকর্ষণ ছিল, আহিত হয়েছে তারা। আহিত হওয়া মানে কি, আহিত হওয়া মানে হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হওয়া। আর ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হওয়া মানে হচ্ছে পরমাণুতে মৌলিক যে কণিকা ইলেকট্রন এবং প্রোটন, এর ইলেকট্রন প্রোটনের ধর্ম প্রকাশ পেয়েছে, এর ইলেকট্রনের ধর্ম প্রকাশ পেয়েছে। এরা হচ্ছে চার্জ বা আধান, এরা হচ্ছে এদের মধ্যে এখন একটা তড়িৎ বল কাজ করবে, ওই বলের মাধ্যমে তারা হচ্ছে বন্ধন গঠন করবে, আর এই বন্ধনটাকে বলা হয় আয়নিক বন্ধন। আমি আরেকবার যদি একটু রিপিট করি, ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে, অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে। অধাতুর ইলেকট্রন আসক্তি বেশি,
ধাতুর ইলেকট্রন আসক্তি কম। এই ম্যাগনেসিয়াম 12 থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারলে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। সেম ভাবে অক্সিজেন 8 থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারলে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। এবার ম্যাগনেসিয়াম ধাতুকে অক্সিজেন অধাতুর সাথে আনা হলে অক্সিজেন অধাতু হচ্ছে ম্যাগনেসিয়াম থেকে 2টা ইলেকট্রন বের করে নিয়ে এসে সে অক্সিজেনটা হয় O2- আর ম্যাগনেসিয়ামটা 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, সে হয় ম্যাগনেসিয়াম 2+। এদের মধ্যে প্রোটন এবং ইলেকট্রনের ধর্ম প্রকাশ পায়, যেটা হচ্ছে আধান বা চার্জ বিপরীতধর্মী হলে তাদের মধ্যে একটা তড়িৎ বল কাজ করে। এই বলের মাধ্যমে পরবর্তীতে তারা যৌগ গঠন করে, আর এই যৌগটাকে বলা হয় আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। যেই বল কাজ করে এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আশা করি আয়নিক বন্ধন নিয়ে কোনো স্টুডেন্ট আর ঝামেলায় পড়তে হবে না। এই ব্যাখ্যা যেটা বলেছি আমি, এটাই ব্যাখ্যা। প্রথমে আয়নিক বন্ধনের সংজ্ঞাটা লিখে দিবা, তারপরে হচ্ছে এই ব্যাখ্যাটা তুমি যে কোনো একটা যৌগ, আয়নিক যৌগ নিয়ে সেটার ব্যাখ্যাটা তুমি দিয়ে দিবা। আমি যদি তোমাকে আরেকটা আয়নিক যৌগ একটু দেখাই, যেমন আমরা জানি সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে একটা আয়নিক বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে থাকে। এখন সোডিয়াম ক্লোরাইডটা কিভাবে আয়নিক বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে? সোডিয়াম হচ্ছে ধাতু, এর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে 1s2 2s2 2p6 3s1। সর্বশেষ কক্ষপথে হচ্ছে একটা ইলেকট্রন থাকে। সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে তখন সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, নিয়নের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে পারবে। ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন হচ্ছে 17, সে কি করে 1s2 2s2 2p6 3s2 3p5। তার সর্বশেষ কক্ষপথে থাকে হচ্ছে 5টা। সে যেহেতু অধাতু, সে হচ্ছে ইলেকট্রন আসক্তি বেশি। সে যখন সোডিয়ামের কাছাকাছি আসে তখন সে একটা ইলেকট্রন যদি বের করে নিয়ে আসতে পারে, তখন তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হবে, তখন সে আর্গনের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে পারবে। হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা ঘটে, সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে সোডিয়াম প্লাস হয়, আর ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে ক্লোরিন মাইনাস পরিণত হয়। এবার যেহেতু তাদের মধ্যে প্রোটন এবং ইলেকট্রনের ধর্ম প্রকাশ পেয়েছে, তারা হচ্ছে একে অপরের সাথে আবার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে বন্ধন গঠন করে সোডিয়াম ক্লোরাইড গঠন করবে। এরপরে কি সমস্যা থাকবে? এরপরে আশা করি আর সমস্যা থাকবে না। আরেকটা আমরা যদি দেখে থাকি, আরেকটা বন্ধন যদি আমরা দেখে থাকি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাও একটা আয়নিক যৌগ। হাইড্রোজেনটা যেহেতু প্রথম সারণীতে থাকে, কারণ এটা ধাতুর ন্যায় প্রথম সারণীর যেই মৌলগুলো ধাতু সেগুলোর বৈশিষ্ট্য বেশি, এই জন্য হাইড্রোজেনটা হচ্ছে সেখানেই অবস্থান করে। আর ক্লোরিনটা হচ্ছে একটা অধাতু। হাইড্রোজেনটা হচ্ছে প্লাস, আর ক্লোরিনটা হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে, হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, সে হচ্ছে মাইনাস। এই ইলেকট্রনটা গ্রহণ আর ত্যাগের মাধ্যমে প্রোটন এবং ইলেকট্রনের ধর্ম প্রকাশ পায়। পরবর্তীতে তারা এই আকর্ষণের মাধ্যমে HCl এ পরিণত হয়। আয়নিক বন্ধন, তার মানে আয়নিক বন্ধন হচ্ছে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টির মাধ্যমে, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে তারা হচ্ছে বন্ধন গঠন করে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আয়নিক বন্ধন নিয়ে কথাবার্তা। আচ্ছা, আয়নিক বন্ধন গেল, এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনটার সংজ্ঞাটা যদি আমরা একটু লিখে নেই, আমরা এখানে সমযোজী যৌগের বা সমযোজী বন্ধনের সংজ্ঞাটা লিখে নিয়েছি। সমযোজী বন্ধন হচ্ছে কোনো পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলা হয়। ইলেকট্রন শেয়ার করে, এরা হচ্ছে আয়নিক যুগে আমরা যেটা দেখেছি, ইলেকট্রন সরাসরি সে আদান প্রদান করে, অর্থাৎ একটা গ্রহণ করে আর একটা ত্যাগ করে। এখানে গ্রহণ করবে না, ত্যাগ করবে না, দুইজনে শেয়ার করে, দুইজনে হচ্ছে ভাগাভাগি করবে। দুইজনে ভাগাভাগি করে তারাও চাইবে অষ্টক পূরণ করে থাকতে। তারা কেউ ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হবে না, এখানে কোনো ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হবে না। এটাই হচ্ছে আয়নিক সমযোজী বন্ধন। আমরা এখানে 4টা সমযোজী বন্ধনের যৌগ লিখে রেখেছি: কার্বন ডাইঅক্সাইড, CH4 মিথেন গ্যাস, অ্যামোনিয়া, আর হচ্ছে পানি। আমরা জানি এগুলো হচ্ছে সবগুলো সমযোজী বন্ধন। আমরা যদি এগুলোর সমযোজী বন্ধনটা কিভাবে হয়েছে সেটা যদি একটু দেখি, কার্বন ডাইঅক্সাইড, কার্বনের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 1s2 2s 2 2p 1s2 2s2 2p2।
কার্বন হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 4টা। আর অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4। অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন থাকে সর্বশেষ কক্ষপথে 6টা। এখন এখানে যেটা ঘটে, কার্বনের একার ক্ষমতা হচ্ছে 4, অক্সিজেনের একার ক্ষমতা হচ্ছে -2। সেই -2 দুইটা অক্সিজেন এসে -4 দিয়ে কার্বন একটার সাথে হচ্ছে বন্ধন গঠন করেছে, এটা আমরা জানি। এটা যোজনী মাধ্যমে তারা বন্ধনটা গঠন করেছে। এবার বন্ধনটা যে গঠন করেছে সেটা কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠন করলো নাকি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠন করলো, সেই জিনিসটা আমরা এখন দেখব। তারা তো বন্ধন গঠন করেছে তাদের ক্ষমতা অনুযায়ী বা শক্তি অনুযায়ী বা যোজনী অনুযায়ী তারা বন্ধনটা গঠন করেছে। এখন এটা কি শেয়ারের মাধ্যমে হলো না আদান প্রদানের মাধ্যমে হলো? আমরা কার্বনের স্ট্রাকচারটা যদি একটু দেখি, কার্বনের সর্বশেষ কক্ষপথে আছে 4টা ইলেকট্রন। সে যদি 4টা ইলেকট্রন কোনোভাবে পূরণ করতে পারে তখন সে অষ্টক পূরণ করবে। আর অক্সিজেন সর্বশেষ কক্ষপথে আছে 6টা ইলেকট্রন, কোনোভাবে যদি সে 2টা ইলেকট্রন নিতে পারে তখন সে অষ্টক পূরণ করবে। এখন এই ক্ষেত্রে কার্বনের 4টা ইলেকট্রন পূরণ করা আর অক্সিজেন হচ্ছে 2টা ইলেকট্রন পূরণ করবে। অক্সিজেন 2টা ইলেকট্রন পূরণ করতে হলে তার 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। গ্রহণ এখানে হয় না। এখানে কেন হয় না? এখানে মূলত যে সমযোজী বন্ধনের কথা বলেছে এটা হচ্ছে অধাতু অধাতু হয়। আয়নিক বন্ধনটা হয় ধাতুর সাথে ধাতুর বন্ধন, আর সমযোজী বন্ধনটা হচ্ছে অধাতু অধাতুর মধ্যে কোনো পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। অধাতু অধাতু যদি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে তখন সেটা হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন। এখানে এরও ইলেকট্রন আসক্তি যা, এরও হচ্ছে ইলেকট্রন আসক্তি প্রায় সেম। কেউ কারো থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসতে পারে না। অধাতু তাদের ইলেকট্রন আসক্তি সেম। এই জন্য তারা কি করে, তারা ইলেকট্রন বের করে নিয়ে আসতে না পেরে তারা শেয়ার করে হচ্ছে তারা সমযোজী বন্ধন করে। কিভাবে শেয়ার করে? কার্বনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে 1 2 3 4টা, এটা কার্বন। আর অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে 6টা। এখন অক্সিজেন হচ্ছে 2টা, 6টা ইলেকট্রন থাকে। হ্যাঁ, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে থাকে হচ্ছে 6টা ইলেকট্রন। আচ্ছা, স্ট্রাকচারটা যদি আমরা এইভাবে আঁকি, একটু মুছে দেই এটা। হ্যাঁ, কার্বন আর অক্সিজেনের আমরা স্ট্রাকচারটা যদি একটু দেখি, 4টা ইলেকট্রন কার্বনের সর্বশেষ কক্ষপথে। এবার অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে থাকে হচ্ছে 6টা ইলেকট্রন। সে হচ্ছে কার্বনের সাথে যুক্ত হওয়ার জন্য একটা অক্সিজেন 2টা করে, 2টা অক্সিজেন হচ্ছে 4টা ইলেকট্রন শেয়ার করে। তাহলে সেক্ষেত্রে একটা অক্সিজেন যদি তার কাছে আনি, অক্সিজেন হচ্ছে 2টা ইলেকট্রন শেয়ার করে। এক একটা অক্সিজেন হচ্ছে 2টা করে ইলেকট্রন শেয়ার করে যেটা গঠন করে তারা হচ্ছে, এই যে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে থাকে 6টা, 2টা শেয়ার করে আরো থাকে 4টা, এখানেও 4টা ইলেকট্রন থাকে। তাহলে টোটাল 6টা ইলেকট্রন, অক্সিজেনের সাথে 2টা শেয়ার করাতে ইলেকট্রন বেড়ে গিয়েছে আরো 2টা, তাহলে অক্সিজেনের হলো 8টা। এই অক্সিজেনেরও 6টা ইলেকট্রন ছিল সর্বশেষ কক্ষপথে, কার্বনের সাথে 2টা শেয়ার করাতে এখন তার অক্সিজেনের ইলেকট্রন হলো 8টা, অষ্টক পূরণ করেছে। আর কার্বন যেহেতু একা নিজে 4টা ইলেকট্রন শেয়ার করেছে অক্সিজেনের 2টা অক্সিজেনের সাথে, তার মানে তার আরো 4টা ইলেকট্রন বেড়ে গিয়েছে। ফলে এখানে কার্বনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হবে 8টা। এইভাবে হচ্ছে কার্বনের যৌগটা মানে CO2 এর যৌগটা গঠন হয়ে থাকে। আমরা যদি এখান থেকে CH4 এর যৌগটা দেখে থাকি, কার্বনের সর্বশেষ কক্ষপথে থাকে হচ্ছে 4টা ইলেকট্রন। আর এর সাথে আসে আরো একটা হাইড্রোজেন সর্বশেষ কক্ষপথে থাকে একটা করে ইলেকট্রন। হাইড্রোজেন হচ্ছে একটা করে শেয়ার করে। সেক্ষেত্রে হাইড্রোজেন হচ্ছে একটা করে ইলেকট্রন শেয়ার করে, হাইড্রোজেনের দ্বিতীয় পূরণ করে বা দুইয়ের নিয়মটা সে মেনে চলে। আর কার্বনের সর্বশেষ কক্ষপথে থাকে 4টা, কার্বন 4টা হাইড্রোজেনের সাথে 4টা ইলেকট্রন শেয়ার করে তার অষ্টক পূরণ করে বা 8 এর নিয়ম মেনে চলে সে। সেই ক্ষেত্রে
এটাও হচ্ছে সমযোজী বন্ধন, অর্থাৎ এই ক্ষেত্রে তারা ইলেকট্রন আদান প্রদান করতেছে না, এই ক্ষেত্রে তারা হচ্ছে ইলেকট্রন শেয়ার করতেছে। আমি যদি পানির সংকেতটা দেখে থাকি, অক্সিজেন অক্সিজেন হচ্ছে ক্ষমতা 2, পানির ক্ষমতা মানে হাইড্রোজেনের ক্ষমতা হচ্ছে 1 করে, দুইটা হাইড্রোজেন 2 ব্যবহার করেছে, আর এখানে অক্সিজেন একা 2 ব্যবহার করেছে, তারা যৌগ গঠন করেছে। এবার তারা যে যৌগ গঠন করেছে এটা হচ্ছে সমযোজী যৌগ। কিভাবে আমি যদি একটু দেখি, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে থাকে হচ্ছে 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, আর হাইড্রোজেন সর্বশেষ কক্ষপথে থাকে হচ্ছে একটা করে ইলেকট্রন, একটা করে ইলেকট্রন অক্সিজেনের একটা করে ইলেকট্রনের সাথে শেয়ার করে, অক্সিজেনের একটা একটা করে ইলেকট্রনের সাথে শেয়ার করে তারা হচ্ছে এভাবে যৌগটা গঠন করে। আশা করি এই সমযোজী বন্ধনটা কি, অধাতু অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে থাকে তাকে বলা হয় সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন নিয়ে কোনো স্টুডেন্ট আর সমস্যায় পড়তে হবে না ইনশাআল্লাহ। সমযোজী বন্ধনটা আমরা আলোচনা করেছি। এবার আমরা সমযোজী এই যে বন্ধনগুলো লিখেছি, এই সমযোজী বন্ধনের আকৃতিগুলো নিয়ে একটু কথা বলবো, এগুলোর আকৃতিটা কিরকম হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা একটু আকৃতিগুলো যদি এঁকে নেই, আমরা এখানে সমযোজী যে 4টা যৌগ আছে, 4টা যৌগের আকৃতিটা একটু এঁকে নিয়েছি। প্রথমে আমরা যেটা দেখব, আমরা প্রথমে পানির আকৃতিটা নিয়ে যদি একটু কথা বলি, পানির আকৃতিটা আমরা অলওয়েজ দেখে থাকি উল্টা ভি আকৃতির হয়। কেন উল্টা ভি আকৃতির হয়? পানির আকৃতিটা তো এরকম হতে পারতো, পানির আকৃতিটা তো এরকম হতে পারতো, কেন এরকম হয় না? উল্টা ভি আকৃতির কেন হয় পানির যে আকৃতিটা, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা এখানে পরে যে সমযোজী যৌগের আকৃতির পরে যে আমরা টপিকটা লিখে রেখেছি সেটা হচ্ছে লন পেয়ার অ্যান্ড বন্ড পেয়ার, লন পেয়ার অ্যান্ড বন্ড পেয়ার ইলেকট্রন। লন পেয়ার ইলেকট্রন হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। অলওয়েজ লন পেয়ারের যে বিকর্ষণ ক্ষমতা সেটা হচ্ছে বন্ড পেয়ারের বিকর্ষণ ক্ষমতার চেয়ে বেশি, এটা আমাকে বুঝতে হবে। লন পেয়ার হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, বন্ড পেয়ার হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। বন্ধন জোড় ইলেকট্রন কি, মুক্ত জোড় ইলেকট্রন কি, সেটা আমরা দেখব। আর এখানে যেটা বুঝতে হবে আমাকে, লন পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ ক্ষমতাটা বেশি, এটা তোমাকে বুঝতে হবে। এবার মুক্ত জোড় হচ্ছে কোনো একটা পরমাণু সর্বশেষ কক্ষপথে যেই কয়টা ইলেকট্রন থাকে সেই কয়টা ইলেকট্রন থেকে সে যেই কয়টা বন্ধন গঠন করবে সেটা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, এবং যেই কয়টা ইলেকট্রন বন্ধন গঠন করবে না সেটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে মুক্ত জোড় ইলেকট্রন মানে হচ্ছে লন পেয়ার হচ্ছে মুক্ত জোড়, সেটার বিকর্ষণ ক্ষমতাটা বেশি। অক্সিজেনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে 6টা। অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 1s2 2s2 2p4 সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে। সে 2টা ইলেকট্রন হচ্ছে 2টা হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেন একটা একটা করে দিয়ে 2টা হাইড্রোজেনের সাথে 2টা ইলেকট্রন দিয়ে সে হচ্ছে বন্ধন গঠন করে। আর বাকি 2টা ইলেকট্রন হচ্ছে তার মুক্ত জোড়, মানে বাকি যে 4টা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে মুক্ত জোড় অবস্থায় থেকে যায়। মানে এই এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, এই এক জোড়া লন পেয়ার ইলেকট্রন। এই লন পেয়ার যেহেতু অনেক বেশি বিকর্ষণ, এই বন্ড পেয়ার ইলেকট্রন সে বেশি বিকর্ষণ ক্ষমতা, এই জন্য এগুলো বিকর্ষণ করে এই আকৃতিটাকে এরকম শেপে নিয়ে আসে। এদের যে বিকর্ষণ ক্ষমতা তারাও বিকর্ষণ করে, কিন্তু এদের চেয়ে কম। এই যে মুক্তজোড় ইলেকট্রনগুলো থেকে থাকে এদের চেয়ে এই বন্ড পেয়ার ইলেকট্রনগুলোর বিকর্ষণ ক্ষমতার চেয়ে কম, মানে মুক্তজোড় ইলেকট্রনগুলোর বিকর্ষণ ক্ষমতা বেশি, বন্ড পেয়ারের কম। এই জন্য তারা এইভাবে না থেকে এইভাবে চলে আসে, এইখানে বিকর্ষণটা বেশি কাজ করে। সেমভাবে আমি যদি NH3টা দেখে থাকি, NH মানে নাইট্রোজেন সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 5টা, 3টা হচ্ছে 3টা হাইড্রোজেনের সাথে দিয়ে শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে, তাহলে এগুলো হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন, এখানে যে কোণ সৃষ্টি হয়। আর এখানে হচ্ছে বাকি 2টা অর্থাৎ এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন নাইট্রোজেন থাকে। যেহেতু বলেছি লন পেয়ারের বিকর্ষণ ক্ষমতা বেশি, এই জন্য বন্ড পেয়ারের বিকর্ষণ ক্ষমতার চেয়ে লন পেয়ারের বিকর্ষণ ক্ষমতা বেশি, এই জন্য বন্ড পেয়ার হচ্ছে বিকর্ষণ করে তাদেরকে কাছাকাছি নিয়ে আসে, অর্থাৎ এই শেপে নিয়ে আসে। এদের যে কোণের মান সেটা এটার চেয়ে অনেক কম, লন পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ বেশি। সেমভাবে এখানে যেটা হয়, এখানে কার্বনের সর্বশেষ কক্ষপথে থাকে চারটা থাকে। অক্সিজেন এক একটার সাথে তারা হচ্ছে 2টা করে ইলেকট্রন দিয়ে বন্ধন গঠন করেছে, সেটা দেখেছি যে কার্বন 2টা, অক্সিজেন হচ্ছে একটা, মানে 2টার সাথে কার্বনের 4টা, একটা অক্সিজেনের সাথে 2টা করে দিয়ে 4টাই হচ্ছে সে বন্ধন করে। সেক্ষেত্রে তার এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না, ফলে সে বিকর্ষণ করে আর হচ্ছে কোনো দিকে নিতে পারে না। এই জন্য এখানে হচ্ছে মানে বন্ধন তাদের যে ও বন্ড
কার্বন, বন্ড হচ্ছে অক্সিজেন, এইভাবে হচ্ছে শেপটা চলে আসে। তাদের আর উল্টা ভি আকৃতি বা এইসব আকৃতির হয় না। এখানে আমাদের কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই, সব হচ্ছে বন্ধনজোড়। বন্ধনজোড় যেহেতু বিকর্ষণ করে তারা একটা সাম্য অবস্থায় থাকে, এখানে মুক্তজোড়ের কোনো কাজ নেই। আর এখানে CH4, এখানে হাইড্রোজেন হচ্ছে চারটা হাইড্রোজেন, কার্বনের হচ্ছে সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে, 4টা ইলেকট্রন হচ্ছে 4টা হাইড্রোজেনের সাথে শেয়ার করে, কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না, শুধু বন্ধনজোড় ইলেকট্রনগুলো থাকে, এক একটা হাইড্রোজেনের সাথে বন্ধন করে ইলেকট্রনগুলো গঠন করে। আর বন্ধনজোড় ইলেকট্রন যেহেতু পরস্পরকে বিকর্ষণ করে থাকে, তার মানে তারা একটা নির্দিষ্ট, প্রত্যেকটা কোণ একটা নির্দিষ্ট কোণে কোণ করে থাকে, বিকর্ষণ করে সাম্য অবস্থায় বজায় রেখে একটা নির্দিষ্ট কোণে থাকে। এখানেও কোনো লন পেয়ার কাজ করে না। হ্যাঁ, এই আমরা এইভাবে হচ্ছে এই সমযোজী যৌগের লন পেয়ার, বন্ড পেয়ার ইলেকট্রনগুলোর বিকর্ষণটা কীরকম হয়ে থাকে সেটা দেখেছি, এবং সেই কারণে সমযোজী যৌগের যে আকৃতিটা হয় বা শেপটা হয় সেটা কীরকম হয় সেটাও আমরা বুঝে ফেলেছি ইনশাল্লাহ। এবং একই সাথে সমযোজী বন্ধন কি, সমযোজী বন্ধনটা কিভাবে গঠন করে সেই জিনিসটাও আমাদের ক্লিয়ার। সমযোজী বন্ধন নিয়ে আশা করি আর কোনো সমস্যা আমাদের পড়তে হবে না। আয়নিক বন্ধনটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টির মাধ্যমে তৈরি হয়। আর সমযোজী বন্ধনটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়, এবং সমযোজী বন্ধনের বিভিন্ন আকৃতি হয়ে থাকে। কেন হয়? মুক্তজোড় এবং বন্ধন জোড় ইলেকট্রনের কারণে। মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণ বেশি, বন্ধন জোড়ের ইলেকট্রনের বিকর্ষণও আছে, কিন্তু সেই বিকর্ষণটা একটু কম। ফলে মুক্তজোড় যেখানে থাকবে সেখানে মুক্তজোড় বেশি চাপাই ফেলবে, বন্ধন জোড়ের বিকর্ষণ কম কাজ করবে। আর যেখানে মুক্তজোড় থাকবে না সেখানে শুধু বন্ধন জোড় বিকর্ষণ কাজ করবে, এজন্য সাম্য অবস্থায় থাকবে। সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধনের আকৃতি এবং আমাদের একই সাথে লন পেয়ার, বন্ড পেয়ার ইলেকট্রন শেষ। এরপরে আমরা যেটা দেখব তড়িৎ ঋণাত্মকতা এবং একই সাথে দেখব পোলারিটি। তড়িৎ ঋণাত্মকতা এবং পোলারিটিটা যদি আমরা দেখি তাহলে আমরা আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যটা সহজেই বুঝে যাব ইনশাআল্লাহ। আমরা তড়িৎ ঋণাত্মকতা এবং পোলারিটিটা, তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা আমরা একটু লিখে নেই। আচ্ছা, আমরা এখানে তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা লিখে নিয়েছি। সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে পরমাণু কর্তৃক নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা তাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এই জিনিসটা যদি আমরা একটু দেখি, এক্ষেত্রে যদি আমরা দেখি পানি একটা পোলার যৌগ, পোলার যৌগের আগে আমি তড়িৎ ঋণাত্মকতা বলেছি। তড়িৎ ঋণাত্মকতাটা কি একটু দেখি। পানির আকৃতিটা আমরা দেখেছি এরকম হয়। আচ্ছা, এখানে এক জোড়া ইলেকট্রন থাকে বন্ধনকৃত, এখানেও এক জোড়া ইলেকট্রন বন্ধনকৃত থাকে, এটা আমরা জানি। এখন এখানে হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতাটা বেশি। মানে এই যে বন্ধনকৃত যে ইলেকট্রন, তারা যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত যে ইলেকট্রনটা দিয়েছে দুইজনে, এই দুইজনের যে বন্ধনকৃত ইলেকট্রন, এই ইলেকট্রনটা হচ্ছে তারা দুইজনে শেয়ার করেছে। এবার অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, মানে এই ইলেকট্রনগুলোকে তার কাছাকাছি রেখে দেওয়ার তার একটা সক্ষমতা আছে, যেটা হাইড্রোজেনের কম। ফলে অক্সিজেনটা কি করে, এই বন্ধনকৃত ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে আসে, হাইড্রোজেনটা একটু দূরে থাকে, কারণ হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, মানে এই বন্ধনকৃত ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে আসার ক্ষমতা কম। ফলে অক্সিজেনের কাছাকাছি নিয়ে চলে আসে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। ফলে এখানে যেটা সৃষ্টি হয়, এটা পুরোপুরি নিয়ে আসতে পারে না, আংশিক নিয়ে আসে, অল্প একটু নিয়ে আসতে পারে। ফলে এখানে তার হালকা একটু, যেহেতু ইলেকট্রন নিয়ে আসছে, এটা তো ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ হওয়ার কারণে এখানে হালকা নেগেটিভ তার একটু ধর্ম প্রকাশ পায়, যেটাকে ডেল মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। আর হাইড্রোজেন থেকে যেহেতু ইলেকট্রনগুলো দূরে সরে গিয়েছে, তার মানে ইলেকট্রন সরে গিয়েছে মানে হচ্ছে তার মাঝে ধনাত্মকের একটু আবেশ সৃষ্টি হবে, সেটা হচ্ছে ডেল প্লাস। হ্যাঁ, তাহলে তড়িৎ ঋণাত্মকতার কারণে অক্সিজেন হচ্ছে বন্ধনকৃত ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে গিয়েছে, হাইড্রোজেনের থেকে দূরে সরে নিয়েছে, তার নিজের দিকে যেহেতু চলে আসছে, তার মানে তার মধ্যে ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়েছে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে তার মধ্যে ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়েছে। এই যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হওয়া, যে যৌগগুলোতে এই ধরনের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, তাদেরকে বলা হয় পোলার যৌগ। হ্যাঁ, এই যে পোলারিটি আমরা লিখে নিয়েছি। পোলারিটি কি ব্যাখ্যা করো, এই হচ্ছে পোলারিটি, ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এটাকে ডেল দ্বারা এখানে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রকাশ করা হয়। কারণ যদি পুরোপুরি সে হচ্ছে নিয়ে আসতো নিজের দিকে, তাহলে তো পরিপূর্ণ মানে ধনাত্মক হইতো বা ঋণাত্মক হইতো, কিন্তু এখানে পরিপূর্ণ তো নিয়ে আসে না, কাছাকাছি নিয়ে আসে, এই জন্য আংশিক ঋণাত্মক
আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়। যে যৌগগুলোর মধ্যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় তারাই হচ্ছে পোলার যৌগ। যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, এটাও একটা পোলার যৌগ। তাহলে আমরা তড়িৎ ঋণাত্মকতাটা বুঝে গেলাম এবং একই সাথে পোলারিটি কি, পোলার যৌগ কি, পোলার যৌগগুলো কি সেটা বুঝে গিয়েছি। এবার আমরা যদি আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যতে চলে যাই, আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যটাতে যদি চলে যাই, তোমাদের বইয়ে ব্যাখ্যা করা আছে বাংলায়, তো একটু পড়ে নিবা, সাথে আমি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করতেছি। আয়নিক যৌগ দ্রাব্যতা, আয়নিক যৌগের প্রথমে যদি আমি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে চিন্তা করি, আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে অনেক বেশি। আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। গলনাঙ্ক কাকে বলা হয়? যেই তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে সেটাকে বলা হয় গলনাঙ্ক, এবং যেই তাপমাত্রায় কোনো পদার্থ ফুটতে শুরু করে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। সেক্ষেত্রে আয়নিক যৌগগুলো যেহেতু আমরা দেখেছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে, অর্থাৎ একটা শক্তির মাধ্যমে তারা হচ্ছে বন্ধনে আবদ্ধ হয়েছে, সেই ক্ষেত্রে আয়নিক যৌগগুলোর গলাইতে হইলে বা বাষ্পে পরিণত করতে হইলে অনেক বেশি তাপের প্রয়োজন, যার জন্য তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়ে থাকে। কিন্তু সমযোজী যৌগের মধ্যে তো আর কোনো তড়িৎ ঋণাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয় না, তারা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠন হয়েছে, যেটা অল্প তাপ দিলেই গলে যায়। এই জন্য সমযোজী যৌগের গলনাঙ্কটা হচ্ছে অনেক কম। তাহলে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, যেমন লবণ, তারপর হচ্ছে লবণটা হচ্ছে আয়নিক যৌগ। এটাকে যদি তুমি সহজে তাপ দাও, মানে অনেক গলাইতে চাও, তাহলে অনেক বেশি তাপ দিতে হবে, যেটা সমযোজী যৌগ চিনি অল্প তাপ দিলে গলে যায়। হ্যাঁ, কিছু কিছু ব্যতিক্রম আছে হয়তো, সেটা তোমাদের বইয়ে আলোচনা করা আছে। এরপরে আমরা আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের আরেকটা বৈশিষ্ট্য নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে দ্রাব্যতা বা দ্রবণীয়তা। দ্রবণীয়তা হচ্ছে আয়নিক যৌগের দ্রবণীয়তাটা হচ্ছে অনেক কম এবং সমযোজী যৌগের দ্রবণীয়তা হচ্ছে বেশি, বা সমযোজী যৌগগুলো দ্রবীভূত হয় না, আয়নিক যৌগগুলো দ্রবীভূত হয়, সমযোজী যৌগগুলো দ্রবীভূত হয় না। কেন সেটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, আমরা একটা আয়নিক যৌগ নিলাম, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমরা জানি এটা সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, এই ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টির মাধ্যমে তারা হচ্ছে গঠিত হয়েছে। এবার এইটাকে যখন তুমি পানির ভিতরে ছেড়ে দিবা, পানি হচ্ছে একটা পোলার যৌগ, পানির মধ্যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত আছে, সেটা আমরা জানি। ডেল প্লাস ডেল প্লাস ডেল মাইনাস। হ্যাঁ, আংশিক ধনাত্মক প্রান্ত এবং আংশিক ঋণাত্মক প্রান্ত আছে পানির ভিতরে, পোলার যৌগের ভিতরে। আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নিক যৌগ। এবার সোডিয়াম ক্লোরাইড এই লবণটাকে যখন তুমি পানির ভিতর ছেড়ে দিবা, এর যেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই যে তার শক্তিটা, এই শক্তিটা হচ্ছে এই যে আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্ত বা পোলার যৌগ, তার যে শক্তি, তার যে আকর্ষণ বিকর্ষণ শক্তি, এই যে ঋণাত্মক প্রান্তে যে আকর্ষণ শক্তি, এর যে বিকর্ষণ শক্তি, এটার চেয়ে এই শক্তিটা হচ্ছে কম। মানে এই যে তারা যে বন্ধনের মাধ্যমে শক্তির মাধ্যমে আবদ্ধ হয়েছে সেটা কম। ফলে যখন তুমি পানির ভিতরে সোডিয়াম ক্লোরাইড ছেড়ে দাও, তখন সোডিয়ামের ধনাত্মক অংশটা অক্সিজেনের ঋণাত্মক অংশটা সোডিয়ামকে কাছে নিয়ে আসে, এবং ক্লোরিনের ঋণাত্মক অংশটাকে হাইড্রোজেন হচ্ছে কাছে নিয়ে আসে। কাছে নিয়ে আসার অর্থ হচ্ছে তাদের মধ্যে যে এই বন্ধনটা থেকে থাকে সেটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার মানে হচ্ছে তারা সোডিয়াম ক্লোরাইড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে তারা গলে যায় পানির ভিতরে, বা পোলার যে যৌগগুলো আছে সেই যৌগগুলোর মধ্যে তারা হচ্ছে গলে যায়। কিন্তু সমযোজী যৌগের ভিতরে যেহেতু আয়নিক এবং সমযোজী মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন কোনো প্রান্ত নেই, সেই ক্ষেত্রে তারা হচ্ছে পোলার যৌগ দ্বারা বিশ্লেষিত হয় না, পোলার যৌগ দ্বারা মানে গলে না। কিন্তু কিছু কিছু সমযোজী যৌগ আছে ব্যতিক্রম, যেমন চিনি গলে যায়, কিন্তু তুমি যদি সরিষার তেল চিন্তা করো সেটা গলে যায় না, সেটা সমযোজী যৌগ। তাহলে সমযোজী যৌগ আয়নিক যৌগের দ্রবণীয়তা নিয়ে আমরা কথা বললাম। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো, আমরা আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলেছি, এবং এখানে আরেকটা বৈশিষ্ট্য নিয়ে যদি একটু কথা বলি, সমযোজী যৌগ যেগুলো হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু আয়নিক যৌগগুলো বিদ্যুৎ পরিবহন করে। কারণ আয়নিক যৌগের ভিতরে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি আছে, ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকার কারণে তারা বিশ্লেষিত হয়ে ধনাত্মক ঋণাত্মক প্রান্তের মাধ্যমে বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করতে পারে। কিন্তু সমযোজী যৌগের ভিতরে যেহেতু ধনাত্মক ঋণাত্মক প্রান্ত নেই, তারা বিদ্যুৎকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করতে পারে না। এই হচ্ছে আয়নিক এবং সমযোজী যৌগের
বৈশিষ্ট্য নিয়ে কথা। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো, অল্প একটু আলোচনা আছে বইয়ে, সেটা হচ্ছে ধাতব বন্ধন। ধাতুর সাথে যেইভাবে বন্ধন গঠন করে সেটা হচ্ছে মূলত ধাতব বন্ধন। ধাতুরা সাধারণত হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে হচ্ছে তারা, কারণ আমরা জানি ধাতুর ইলেকট্রন আসক্তি কম। ফলে ধাতু, যেমন আমি যদি একটা ধাতুর কথা বলি, অ্যালুমিনিয়াম বা লোহা, এগুলো হচ্ছে ধাতু। এই ধাতুগুলো মানে অনেকগুলো লোহার পরমাণু মিলে তো একটা অণু থেকে অনেক বড় একটা লোহার খণ্ড। আমরা বাসা বাড়িতে যেগুলো ব্যবহার করি, দা বটি, হ্যাঁ, এগুলো কিভাবে বন্ধন গঠন করে? ধাতব বন্ধনের মাধ্যমে। মানে তাদের মধ্যে যে ইলেকট্রনটা আছে, তাদের যে ইলেকট্রন, তাদের ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া। তারা হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে তারা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে তাদের মধ্যে একটা ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়, আর ইলেকট্রনগুলো হচ্ছে তাদের কাছাকাছি অবস্থান করে তারা হচ্ছে একটা আকর্ষণ বল লাভ করে। যেই আকর্ষণ বলের মাধ্যমে ধাতুগুলো হচ্ছে পরস্পরের সাথে যুক্ত হয়, ফলে ধাতব বন্ধন গঠন করে বা ধাতুর জিনিস আমরা তৈরি করতে পারি। আর এখানে যেহেতু সঞ্চারণশীল, মানে ওই ইলেকট্রনগুলো যেগুলো তারা ছেড়ে দেয় সেগুলো হচ্ছে মুক্ত অবস্থায় থাকে। মুক্ত অবস্থায় থাকার অর্থ হচ্ছে তারা ছোটাছুটি করতে পারে। সঞ্চারণশীল ইলেকট্রন বলা হয়, এটাকে বলা হয় পারমাণবিক শ্বাস। এই অবস্থায় যখন তুমি হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে চাও, যেহেতু এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রন প্রবাহিত হতে পারে তাদের মধ্যে, তার মানে ইলেকট্রন প্রবাহ হচ্ছে মানে বিদ্যুৎ প্রবাহ, এই জন্য ধাতুগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাহলে ধাতু কেন বিদ্যুৎ পরিবহন করতে পারে সেটার ব্যাখ্যাটাও ইনশাল্লাহ সমস্যা হবে না। এরপরে তোমরা বইটা রিডিং দিলেই আশা করি এই অধ্যায়ের আমাদের যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, প্রত্যেকটা টপিক আমি চেষ্টা করেছি তোমাদের মাঝে একদম সাবলীলভাবে উপস্থাপন করার জন্য। আশা করি এরপরেও আর কোনো স্টুডেন্টের এই টপিকগুলো নিয়ে সমস্যা হবে না। এরপরে তুমি সিকিউতে গেলে সিকিউটা সহজেই হচ্ছে অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। যদি তোমার মনে হয় যে তুমি কোনো একটা টপিক বোঝো নাই, ভিডিওটা পজ করে আবার পিছন থেকে একটু দেখো, ঠান্ডা মাথায় একটু নোট করে পড়াটা সুন্দর করে পড়ো, দেখবা এই অধ্যায়ে তোমার কোনো সমস্যা হবে না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।